আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, আপনার একান্ত মেজর কোনো ট্রিটমেন্ট ছাড়া ছোটখাটো কাজগুলো বা ট্রিটমেন্টগুলো, চিকিৎসাগুলো স্থানীয় পর্যায়ে নেবেন কিনা? আমি এক্সাম্পল ক্রিয়েট করতে চাই ওই ফ্যাসিলিটিস দিয়ে যে আমার উপজেলায় চিকিৎসা নেওয়ার মতো ব্যবস্থা আছে এবং চিকিৎসা নেওয়া উচিত। মেজর ইয়ে ছাড়া অবশ্যই আমি আমার এলাকায় আমার চিকিৎসা নেব এবং আমার অন্যান্য যারা আছে, আমার রাজনৈতিক কর্মী, অফিসার এবং আদার্স, ওদেরকে উদ্বুদ্ধ করবো যে আপনি এইখানে চিকিৎসা নেন। স্থানীয় পর্যায়ে সেবার মান বাড়াতে হাসপাতালের শয্যা এবং জনবল বাড়ানোটা আমরা খুব অনিবার্য মনে করছি। আপনাদের ভাবনা একটু শুনতে চাই। যে শয্যা সংখ্যা আছে সেটা সাফিসিয়েন্ট। আমি যদি বিল্ডিং স্ট্রাকচার বলি, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। কিন্তু 3-4 জন চিকিৎসক দিয়ে আপনি বানিয়াচঙ্গে প্রায় 12 লক্ষ জনসংখ্যা, সেইখানে তো কোনো অবস্থাতে সার্ভিস দেওয়া সম্ভব হয় না। ইউনিয়ন পর্যায়ে কোনো চিকিৎসক নাই। প্রিয় দর্শক, মেডিভয়েসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। আজকে আমরা আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব চিকিৎসক পদপ্রার্থী হয়েছেন সেসব চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যখাত নিয়ে তাদের ভাবনা এবং তারা যদি নির্বাচিত হন স্বাস্থ্যখাতে তাদেরকে পরিবর্তনের জন্য বা নতুন পরিকল্পনা কী থাকবে সেই বিষয়গুলো জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রার্থী, মানে যিনি মনোনয়ন পেয়েছেন, ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান, ডাক্তার জীবন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাস্থ্য খাতে বিদ্যমান পরিস্থিতিতে চিকিৎসকদের যে নিরাপত্তাহীনতা, কথায় কথায় চিকিৎসক নিগ্রহ, এগুলো কিন্তু কোনোভাবেই থামছে না। এবং চিকিৎসক যে লাঞ্ছনা হচ্ছে সে লাঞ্ছনার পেছনে আমরা যদি একটু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে একটু তৃণমূলের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো অনবরত চিকিৎসকদের উপর হামলে পড়ে। সাধারণ মানুষও এই কাজটি অনেক সময় করে বসে, কিন্তু বেসিক্যালি আমরা খোঁজটা পাই যে আসলে এরা কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কাজটা করে। আপনারা যদি বিজয়ী হন তাহলে এই ব্যাপারে আপনার পদক্ষেপগুলো কেমন হবে? ধন্যবাদ। আসলে বাংলাদেশে নিরাপত্তাহীনতা সব জায়গায় বিরাজমান। সেখানে চিকিৎসা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তো চিকিৎসকের কোনো সময়ই ইচ্ছা থাকে না যে একজন রোগীর ক্ষতি হোক। তারপরেও চিকিৎসক তার চেষ্টার পরেও যখন কোনো রোগীর মৃত্যু হয় অথবা কোনো অঘটন ঘটে, তখন মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা দেখা দেয়। সেই কারণেই অনেক সময় চিকিৎসকদের উপর দেখা যায় যে মানে হামলা অথবা এরকম কিছু হয়ে থাকে। এই ব্যাপারে দুইটা দিক আছে। একটা হলো আমাদের দলীয় নেতাকর্মী যারা যে বিভিন্ন রাজনৈতিক দলের আছেন, তাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে, সচেতন করতে হবে, যাতে চিকিৎসক অথবা চিকিৎসা ক্ষেত্রে আক্রমণ করার মাধ্যমে কোনো একটা ভালো কিছু করা যায় না। পাশাপাশি আমি আবার চিকিৎসকদের বলবো, যেহেতু আমরা একটা স্পর্শকাতর বিষয় আমরা হ্যান্ডেল করি, সেইখানে আমাদের আচার আচরণ, আমাদের মেজাজ মর্জি, আমাদের কাজগুলা এমন হওয়া উচিত যাতে মানুষ কনফিডেন্স পায়, মানুষ যেন আস্থা পায় যে চিকিৎসক সর্বাত্ম করে চেষ্টা করেছে। আমি নির্বাচিত হলে আমার এলাকার, আমি রাজনৈতিক দল সবগুলোর সাথে আমি কথা বলবো, চিকিৎসার সাথে জড়িত যারা স্টাফ আছে, ডাক্তার আছে, তাদের সাথে কথা বলবো, যাতে আমাদের এই পরিবেশটা সুষ্ঠু চিকিৎসা দেওয়ার জন্য, সঠিক চিকিৎসা দেওয়ার জন্য যাতে বজায় থাকে। আমি তাদের কাউন্সিলিং করব এবং তারপর পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচিত যারা থাকবেন তাদের ভূমিকার বিষয়গুলো আছে, সেগুলো আমি ওইভাবে পর্যায়ক্রমে আমি এগুলো হ্যান্ডেল করবো আর কি, দেখা করবো। জি, ধন্যবাদ। এখানে একটি বিষয়, চিকিৎসকদের উপর যখন হামলা হয় এবং এই ঘটনাগুলো যদি মোটামুটি অনবরত ঘটতে থাকে, তখন স্বাস্থ্যসেবায় যারা যুক্ত থাকেন তারা আসলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কিনা, কিছু ইতস্তত বোধ করেন কিনা, ট্রিটমেন্টটা দিতে গিয়ে, গুরুতর রোগী হ্যান্ডেল করতে গিয়ে তারা আসলে ভাবনায় পড়ে যান কিনা? এটা তো খুব স্বাভাবিক, এটা ভাবনায় পড়ে যান এবং অনেক সময় অনেক গুরুতর রোগীকে তারা নিজ দায়িত্বে চিকিৎসা না দিয়ে তারা রেফার করে দেন। তো রেফার করতে যেয়ে রোগীর কষ্ট বাড়ে, রোগীর মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের কষ্ট বাড়ে, রোগী আরও ঝুঁকিতে চলে যায়। তো সেই ব্যাপারে আমি আহ্বান জানাবো যারা এই মানে চিকিৎসা সেবা নিতে আসবেন, এবং আমরা দেখতে পেয়েছি রোগীর থেকে রোগীর আত্মীয় স্বজন সাথে যারা আছে তারা বেশি উচ্ছৃঙ্খলতা করে। তো তাদেরকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। পাশাপাশি একটা সংবেদনশীল বিষয় বলে আমি আমাদের স্টাফ এবং ডাক্তারদেরকেও বলবো বিষয়টা মানবিকভাবে চিন্তা করে তাদেরকে ওইভাবে হ্যান্ডেল করার জন্য। আমার মনে হয় আমরা যদি
পর্যায়ক্রমে সব জায়গায় এইভাবে মানে মানুষের সাথে মত বিনিময় করে পরিবেশটাকে শান্ত রাখতে পারি, ঠিক রাখতে পারি, তাহলে এগুলো অনেক কমে আসবে, এগুলো বন্ধ হয়ে যাওয়ার আশা করতে পারি। এমবিবিএস এই চিকিৎসক হন, এমবিবিএস ডাক্তার হন, হতে গিয়ে তাকে প্রচুর পরিমাণ খরচের মুখোমুখি তাকে হতে হয়েছে, তাকে এই পড়াশোনা পাশ করতে গিয়ে তাকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সবগুলো করার পরে সবার কপালে তো একটা সরকারি চাকরি জুটে না, যখন জুটছে না তখন বেসরকারিতে যেতে হয়। বেসরকারি দিকে এই বেহাল পরিস্থিতির মধ্যে মালিক পক্ষ তাদেরকে যখন তখন চাইলেই চাকরি নষ্ট করতে পারেন, খেয়ে দিতে পারেন, এবং তাদেরকে এখানে যারা কর্মরত আছেন তাদের যে একটা সম্মানজনক মজুরি থাকা দরকার, বেতন ভাতা থাকা দরকার, এইগুলো একেবারে ওনাদের হাতে, নিয়ন্ত্রণে। ওনারা এখানে যথেষ্ট মুক্তহস্ত হতে চান না। তো এই পরিস্থিতিতে আসলে আপনাদের পরিকল্পনা কি হবে আপনারা যদি নির্বাচিত হন? বেসরকারি খাতে আসলে এটা হলো পুরা রাষ্ট্রীয় একটি পরিকল্পনার বিষয় আছে। বেসরকারি খাতে সর্বনিম্ন বেতন কি হবে সেটা নির্ধারণ করা, এবং ডাক্তাররা চাকরি করার সময় আর কি কি বেনিফিট পাবে না পাবে, এটা রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত হওয়া উচিত। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া আমি জরুরি বলে মনে করি। পাশাপাশি বেসরকারি খাতে যারা কাজ করবেন তাদের সব স্কেলে সবটা নির্ধারণ করে রাখা সম্ভব না, তো সর্বনিম্নটা নির্ধারণ করা, এবং আর কি কি বেনিফিট পাবেন, কতদিন ওনারা চাকরি করলে কি পাবেন, কি পর্যায়ে যেতে পারবেন, তাদেরকে ইনসেন্টিভ কি কি দেওয়া হবে, এগুলা আমার মনে হয় আমরা যদি নির্বাচিত হতে পারি অবশ্যই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের হেলথ এক্সপার্ট যারা আছেন তাদের সাথে কথা বলবো। বেসরকারি চিকিৎসকদের সংগঠন আছে, তা ওনাদের সাথে কথা বলবো, এবং পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, জাতীয়ভাবে যাতে কোনো নীতি প্রণয়ন করা হয় সেই ব্যাপারে আমরা জাতীয় সংসদে বিষয়গুলো উপস্থাপন করব। আমার মনে হয় এগুলো জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে। এক্ষেত্রে একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে ওই 2 উপজেলা বা এই আসনের মধ্যে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান থাকবে ওখানকার নিশ্চয়ই কোনো ইউনিয়ন থাকবে, তাদের সঙ্গে বসে ওখানকার সুযোগ সুবিধাগুলো কর্মরতদের জন্য তাদের সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করার ক্ষেত্রে আপনার কোনো সুযোগ থাকবে কিনা বা আছে কিনা? সেটা অবশ্যই থাকবে, কারণ এটা একটা স্বাস্থ্য খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা। এখানে যারা প্রাইভেট হসপিটাল ক্লিনিক যেগুলো আছে আমাদের এখানে, যদিও আমার এটা ভাটি অঞ্চল, খুব লিমিটেড, বাট স্টিল আছে ওখানে। তো ওখানে ওনাদের সাথে কথা বলে ওনাদের সার্ভিসও কীভাবে ভালো দেওয়া যায় সেটা যেমন আলোচনায় আসবে, পাশাপাশি যারা চিকিৎসক আছেন এবং অন্যান্য স্টাফ তাদেরও কিভাবে একটা মানে বেতন কাঠামোর মধ্যে নিয়ে এসে তারা যাতে খুব মানে স্যাটিসফাইড হয়ে সার্ভিস দিতে পারেন, এই বিষয়গুলো আমি অবশ্যই ওনাদের সাথে কথাবার্তা বলে একটা পর্যায়ে যাব, যাতে জিনিসটা সুষ্ঠুভাবে চলতে পারে এবং মানুষ যাতে সুন্দরভাবে তাদের স্বাস্থ্যসেবা পেতে পারে, এই ব্যাপারে অবশ্যই কথা বলবো। স্থানীয় পর্যায়ে সেবার মান বাড়াতে হাসপাতালের শয্যা এবং জনবল বাড়ানোটা আমরা খুব অনিবার্য মনে করছি। আপনাদের ভাবনা একটু শুনতে চাই ব্যাপারে। স্থানীয় পর্যায়ে আমি যদি বলি, উপজেলা লেভেলে যে শয্যা সংখ্যা আছে সেটা সাফিসিয়েন্ট। আমি যদি বিল্ডিং স্ট্রাকচার বলি, আমার অন্তত উপজেলাগুলো দ্যাট ইজ সাফিসিয়েন্ট, কিন্তু এখানে চিকিৎসক স্বল্পতা বিরাজ করে। আমার আজমিরগঞ্জের 3 জনের বেশি চিকিৎসক থাকে না, আমার বানিয়াচঙ্গে 4 জন বেশি চিকিৎসক থাকে না, এই মুহূর্তেও নাই। তো এই 3 জন 4 জন চিকিৎসক দিয়ে আপনি বানিয়াচঙ্গে প্রায় 12 লক্ষ জনসংখ্যা, সেইখানে তো কোনো অবস্থাতে সার্ভিস দেওয়া সম্ভব হয় না। ইউনিয়ন পর্যায়ে কোনো চিকিৎসক নাই। আমাদের কাঠামোতে আছে 13 জন থাকার কথা উপজেলা হেলথ কমপ্লেক্সে, প্রত্যেক ইউনিয়নে 1 জন করে এমবিবিএস ডাক্তার থাকার কথা, কোন ইউনিয়নে 1 জন এমবিবিএস ডাক্তার নেই, 3 জন অবস্থায় আছে ডাক্তার নেই, স্টাফ নাই, নার্সের সংখ্যা কম, আপনার আমাদের অন্যান্য এমএলএস অ্যান্ড আদার্স ওদের সংখ্যা কম। তো ওইভাবে তো একটা মানে সুষ্ঠু সুন্দর স্বাস্থ্যসেবা দেওয়া কোনোভাবেই সম্ভব না। দেখেন, উপজেলা লেভেলে 1 জন করে মেডিসিন স্পেশালিস্ট, 1 জন সার্জারি স্পেশালিস্ট, 1 জন গাইনি স্পেশালিস্ট, 1 জন অর্থোপেডিক স্পেশালিস্ট, 1 জন অ্যানেস্থেসিয়া স্পেশালিস্টের পদ সৃষ্টি আছে। তারপরেও অনেক সময় আসে যে ইএনটি
এখন নাক কান গলা একটা বড় সাবজেক্ট হিসেবে এখন দেখা যাচ্ছে মানুষের অসুস্থতা। সো সেইগুলা খালি থাকবে। আমার বানিয়াচং আমি যদি বলি, অর্থোপেডিক্সের স্পেশালিস্ট নাই, সার্জারি স্পেশালিস্ট নাই, গাইনি স্পেশালিস্ট নাই, অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট দিয়ে রাখছে। তো ও অ্যানেস্থেসিয়া কাকে দিবে, আর অ্যানেস্থেসিয়া দিয়ে কি কাজ হবে? সো এই যে অ্যানোমালিগুলা, এগুলাকে সারাতে হবে, এবং সারানোর জন্য আমাদের ওখানকার যে জনপ্রতিনিধিরা আছেন, শুধু সংসদ সদস্য না, অন্যান্য জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে এই ব্যাপারে অবশ্যই ডিজি হেলথ মন্ত্রণালয় সেখানে যোগাযোগ করতে হবে, বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে, এবং ওখানে ডাক্তারদের পদায়নের ব্যবস্থা নিতে হবে। এটা না করলে তাহলে তো মানুষকে স্বাস্থ্যসেবা যাবে। স্বাস্থ্য মানুষের মৌলিক 5টি অধিকারের একটি। তো সেইখানে একটা সুস্বাস্থ্য, একটা মানে স্বাস্থ্যবান নাগরিক তৈরি করে। স্বাস্থ্য ভালো থাকলে সে যেমন কৃষিকাজ ভালো করতে পারবে, সে লেখাপড়া ভালো করতে পারবে, সে চাকরি ভালোভাবে করতে পারবে। সো এটা ডিরেক্ট রিটার্ন যদিও মনে হয় যে স্বাস্থ্যে শুধু খরচ, কিন্তু ইনডাইরেক্ট রিটার্ন অনেক বেশি। একটা সুস্থ জাতি এই দেশকে অনেক কিছু দিতে পারে। তো এই ব্যাপারে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। এবং আমি নির্বাচিত হতে পারলে আমার প্রিভিয়াস হিস্ট্রিটা একটু এক লাইনে যদি বলি, আমি ছাত্র অবস্থায় মেডিকেল কলেজের কালচার অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম, তারপরে জিএস ছিলাম, তারপরে ভিপি ছিলাম, আমি চট্টগ্রাম বিএমের মেম্বার ছিলাম, আমি কেন্দ্রীয় বিএমের 5 বার সদস্য, 1 বার প্রকাশনা সম্পাদক ছিলাম। সো হেলথ সাইডের অনেকগুলো বিষয় আমার নলেজে আছে, এবং কোথায় কোথায় কী কী হস্তক্ষেপ প্রয়োজন সেগুলো আমার জানা আছে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, তাহলে শুধু আমার এলাকার স্বাস্থ্য উন্নয়ন না, পুরা জাতীয় স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা আমি রাখার সুযোগ পাবো। এক্ষেত্রে একটি কথা বলতে চাই, সে আপনি যেহেতু স্বাস্থ্য প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে, মেডিকেলে পড়াশোনা করতে গিয়ে অনেকগুলো দায়িত্ব পালন করে এসেছেন। আপনার এই দায়িত্ব পালন করার অভ্যাসটা ইতিমধ্যেই মানে আপনি ছাত্রজীবন থেকে স্বাক্ষর রেখে আসছেন। আপনি জানেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়োগ দেওয়ার জন্য সরকার কিন্তু মোটামুটি 3,500 চিকিৎসককে 48তম বিসিএসে তারা একদম সমস্ত কার্যক্রম প্রায় সম্পন্ন করে রেখেছে। যেই কাজগুলি প্রিলি, ভাইবা, রিটেন, ভাইবা থেকে শুরু করে সবগুলো কাজ মোটামুটি খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। সেখানে পুলিশ ভেরিফিকেশনের জন্য 2 মাস সময় লেগে যাচ্ছে, এখনও কাজটা শেষ করতে পারে নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো আপনি নির্বাচিত হওয়ার পরে যা করবেন, এই মুহূর্তে এই সংখ্যাটাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যাপারে আপনাদের তরফ থেকে কোনো তৎপরতা থাকা উচিত কিনা? অবশ্যই থাকা উচিত। এবং আমি খুব দুঃখজনকভাবে সত্য, একজন এমবিবিএস ডাক্তারি পাস করার পরে সে এই দেশের নাগরিক, তার পুলিশ ভেরিফিকেশন ওই মানে এত দেরি হবে কেন? আমাদের কিছুদিন আগে একটা ঘোষণা দেখলাম যে পাসপোর্ট চাইতে গেলে তার নাগরিক অধিকার, তার এনআইডি কার্ড থাকলেই তাকে পাসপোর্ট দেওয়া উচিত, মানে দেওয়া বাধ্যতামূলক, এরকম একটা ঘোষণা আসছে। তাহলে এনআইডি কার্ড একজন ডাক্তারের আছে, সে এমবিবিএস পাস করেছে, তার সে মেডিকেল সার্টিফিকেট আছে, তার পুলিশ ভেরিফিকেশনে সে কী ধরনের সন্ত্রাসী অথবা কী ধরনের বিদেশি নাগরিক হইতে পারে যে তার এতদিন লাগবে পুলিশ ভেরিফিকেশন? এটা তো প্রয়োজনই নাই। তার এনআইডি কার্ড আছে, তার আর আজকাল স্মার্ট এনআইডি কার্ডের মধ্যে ডিটেইল থাকে, তো এটা তো অপ্রয়োজনীয়। এইটা করে দেশের মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার যে একটা সুযোগ বেড়েছিল, সেইটাকে বরঞ্চ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এটা আমি মনে করি এটা অপ্রয়োজনীয়, কোন প্রয়োজন নাই। এদেরকে ইমিডিয়েটলি ওনাদেরকে পদায়ন করা উচিত। আর আমি দাবি করি, আর নির্বাচিত হলে এই ব্যাপারে তো আমরা আরও মানে বিয়ে নিব, যাতে জরুরি ভিত্তিতে তাদেরকে পদায়ন করা হয়। আর শুধু এমবিবিএস ডাক্তার না, বিশেষজ্ঞ যেখানে যেখানে যেসব উপজেলাতে প্রয়োজন সেটাও অবশ্যই দিতে হবে। এবং বিশেষজ্ঞ তৈরি করার কিছু প্রসেসও নিতে হবে, যে বিশেষজ্ঞ আমাদের শুধু এফসিবিএস পাস করা বিশেষজ্ঞ না, আমাদের আরও শর্ট কোর্সের মাধ্যমে অ্যাটলিস্ট গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যত সুবিধাটা পায় সেই ব্যাপার। কারণ দেখেন, এমবিবিএস ডাক্তার কিন্তু সে কিন্তু ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি, আমাদেরকে কিন্তু মেডিসিন, সার্জারি, গাইনি তিনোটা পড়ে আসতে হয়। তাহলে তারপর স্পেসিফিক একটা সাবজেক্টে আমাকে যদি শর্ট একটা ট্রেনিং দেওয়ানো হয়, আমাকে 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, তাহলেও কিন্তু উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে একটা সার্ভিস সে দিতে পারে।
তো এই জিনিসগুলো সামগ্রিকভাবে জাতীয়ভাবে আলাপ আলোচনা করে চিন্তা ভাবনা করে আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব এবং ওগুলার মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনি কি জিপি প্র্যাকটিশনারদের কথা বলছেন, মানে জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন ওই লেভেলটাকে শক্তিশালী করার কথা বলছেন? আমি বলছি যে একটা হলো যারা প্রাইভেট প্র্যাকটিস করেন জেনারেল প্র্যাকটিশনার, ওনাদের তো একটা ট্রেনিংয়ের কোর্সের একটা বিষয় থাকেই। পাশাপাশি এমবিবিএস পাস করার পরে সবাইকে যে এফসিপিএস অথবা ডিপ্লোমা অথবা এমএস করতে হবে আমার মনে হয় নট নেসেসারিলি। এইখানের মধ্যে শর্ট কোর্সে আমাদের এই দেশের জন্য কত বছর মেয়াদি? 1 বছর মেয়াদি কোর্স করলেই যথেষ্ট। 1 বছর মেয়াদি কোর্স করে তাদেরকে পোস্টিং ওখানে দেওয়া হোক, তারপরে তাদের আরও পড়ালেখার সুযোগ করে দেওয়া হোক। যে ওই কোর্স পাস করবে সে পরবর্তীতে এসে এমএস, ডিপ্লোমা অথবা এফসিবিএস অন্য জায়গায় সুযোগ নেবে। কিন্তু এই মুহূর্তে আমার তো স্বাস্থ্য খাতে ব্যাপক জনবলের প্রয়োজন, এবং সেই জনবল শুধু এমবিবিএস ডাক্তার দ্বারা সম্ভব না। তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে প্রদান করাটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, স্বাস্থ্য খাতে দুর্নীতি একটি অতি পরিচিত কথা। একেবারে স্বাস্থ্য খাতটা মানুষ যে সুফলটা পাওয়ার কথা ছিল সেই সুফল অনেক ক্ষেত্রে পাচ্ছে না শুধু দুর্নীতির কারণে। আপনি যদি বিজয়ী হন, স্থানীয় পর্যায়ে অনেক কিছুতেই দুর্নীতির একটা খবর আমরা পাই। এখানে দুর্নীতি বলতে শুধুমাত্র আর্থিক স্খলনের কথাটাই আমরা বলবো না, কেলেঙ্কারি শুধুই এখানে অন্তর্ভুক্ত না। একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী যথাসময়ে না আসা অথবা উনি তার সময়ের আগে বেরিয়ে যাওয়া, নানান রকমের বিষয় এখানে জড়িত থাকে। এই বিষয়গুলোতে দুর্নীতির সামগ্রিক যে চিত্রটা, সেই চিত্র বন্ধের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। আসলে দুর্নীতি তো এই দেশে রন্ধ্রে আছে। তো স্বাস্থ্য খাতের বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে দুর্নীতি আছে অবশ্যই। তো সেটা বন্ধ করতে গেলে যেমন স্থানীয়ভাবে যারা এর সাথে ইনভলভ, অডিটিং সিস্টেমটা এবং সুপারভিশনটা আরও দক্ষ এবং সঠিকভাবে করা উচিত। স্থানীয়ভাবে আমি যদি বলি, আমি তখন বিএমের পাবলিকেশন সেক্রেটারি, সেটা হবে 96-এর দিকে, মনে হয় 95-96-এর দিকে। আমরা মিনিস্ট্রির সাথে আলাপ করে, তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বায়েস ভুঁইয়া, ওনার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এবং প্রফেসর এম.এ. মাজেদ উনি বিএমের প্রেসিডেন্ট ছিলেন। আমরা একটা কমিটি করেছি কিন্তু, এবং মিনিস্ট্রি অ্যাপ্রুভড এই চিঠি সব জায়গায় আছে। উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে উপজেলা চেয়ারম্যান যিনি, উনি সভাপতি, আর সদস্য সচিব হলেন উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি প্রধান UHNFPO, আর জেলা ভিত্তিক জেলার একজন এমপি মিনিস্ট্রি থেকে যাকে দেওয়া হবে দায়িত্ব, আর সিভিল সার্জন উনি হলেন সদস্য সচিব। সেইখানে সকল ডিপার্টমেন্ট, UNO, তারপর ইঞ্জিনিয়ার, উপজেলা ইঞ্জিনিয়ার, জেলা ইঞ্জিনিয়ার, তারপর ওইখানকার যে অন্যান্য অফিসার, এমনকি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাও সদস্য। এইভাবে একটি কমিটি প্রস্তুত করা হয়েছিল যারা মাসে একবার মিটিং করবে এবং সব কিছু তারা সুপারভাইজ করবে। আনফর্চুনেটলি আমার জানা মতে এই বিগত 17 বছরে অথবা 20 বছরে এটা কার্যকরী হয় নাই। এটা আমার উপজেলায় আমি খোঁজ নিয়েছি যে 15 বছরে 3টা মিটিং হয়েছে। আগের একজন যিনি 15 বছর ছিলেন উনি একটা মিটিং করেছিলেন, পরবর্তী যিনি আরেকজন এমপি হয়েছিলেন তিনি 2টা মিটিং করেছেন। তো এইভাবে তো আপনি যদি সুপারভিশনের অভাব হয়, তাহলে অডিটিংয়ের অভাব হয়, তাহলে তো আপনার দুর্নীতি প্রসার লাভ করবে। তো সেটা বন্ধ করতে গেলে আপনাকে সুপারভিশন স্ট্রংলি করতে হবে, তথ্য নিতে হবে। যেহেতু মিনিস্ট্রি থেকে ফর্ম করা এইসব কমিটি, সেগুলো কার্যকরী হলেই অনেকগুলো জিনিস, শুধু দুর্নীতি না, দুর্নীতি বন্ধ হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হবে, রেগুলার চেক আপ করা হবে যে রোগীরা সেবা পাচ্ছে কিনা। এই কমিটিগুলোকে কার্যকর করতে হবে। আমি এই ব্যাপারে ভূমিকা রাখবো। ধন্যবাদ। আমরা একটু জাতীয় পর্যায়ের দিকে নজর দেব। নাগরিকদের একটি সুন্দর স্বাস্থ্যনীতি দীর্ঘদিনের প্রত্যাশা। এই ব্যাপারে সাম্প্রতিক সময়ে
স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে একটা ভালো একটা রূপরেখা আমরা পেয়েছি। মনে হয় যদি বাস্তবায়নের দিকে যায় তাহলে স্বাস্থ্য খাত চমৎকার কিছু পেতে পারে আর কি। আপনাদের ভাবনা কেমন হবে আসলে? আমরা সবাই বসে একভাবে হয়তো চিন্তা করব, আমাদের যারা থেকে আমাদের দল থেকে নির্বাচিত হবেন। তবে এই যে আপনি বললেন যে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, আমি কিছু কিছু এর সম্বন্ধে জানি, এটার একটা পজিটিভ দিক আছে অবশ্যই। তবে আমাদের শুধু স্বাস্থ্য নীতি প্রণয়নের বিষয় না, সেটা ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, সেটা বাস্তবায়ন কীভাবে হবে, ওই জিনিসগুলোর সমন্বয়ের প্রয়োজন আছে। আর মেডিকেল ইনস্টিটিউটগুলোকে এক ধরনের স্বায়ত্তশাসনের আওতায় আনতে হবে। তারা যদি তাদের মতো করে তাদের বিষয়গুলো বিবেচনা করতে না পারে তাহলে কিন্তু ভালো সার্ভিস দেওয়া যাবে না, যেটা আমি বিশ্বাস করি। অতএব এই নীতিগুলোকে বাস্তবায়ন করার জন্য এটা পুঙ্খানুপুঙ্খানু আলাপ আলোচনা করতে হবে এবং স্টেপ বাই স্টেপ এগুলোকে বাস্তবায়ন করতে হবে। তখনই মানুষ একটা সুফল পেতে পারে। একটা স্বাস্থ্য নীতি এবং স্বাস্থ্য কাঠামো, স্বাস্থ্য পরিকল্পনা ব্যতীত আপনি তো ভালো স্বাস্থ্যসেবা দিতে পারবেন না। এই ব্যাপারে আমরা অবশ্যই যে প্রস্তাবনা আসছে সেগুলো আমরা বিবেচনা নিয়ে আমরা এটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেভাবে চেষ্টা করব। মানে এই যে প্রস্তাবনাগুলো, স্বাস্থ্যকর সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের প্রস্তাবনাগুলো কিন্তু মানে ডক্টরস ফোরাম যেটা আছে, ড্যাব এবং এনডিএফ এবং এনসিপির যে চিকিৎসকদের যে ফোরাম আছে, সেই ফোরামের সবার পরামর্শের ভিত্তিতে কিন্তু মোটামুটি এই কমিশনের প্রতিবেদনটি দাঁড় করানো হয়েছে আর কি। তো এটি আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, বা এখানে কোনো দিক এমন আছে কিনা যেটা আসলে বাস্তবায়নযোগ্য নয়, আপনি কি মনে করেন? একটা প্রতিবেদন তো ধরেন আপনি যাদের কথা বললেন, এটা মূলত আমাদের চিকিৎসকদের বিভিন্ন সংগঠন যারা আছে তাদের মতামত, পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বিশেষজ্ঞ যারা আছেন তারাই এখানে এটাতে ছিলেন, নামকরা চিকিৎসকরা ছিলেন। কিন্তু আমরা কিন্তু জনপ্রতিনিধি হব, আমরা কিন্তু চিকিৎসক না শুধু ব্যক্তি হিসাবে, আমার প্রফেশনালি আমি চিকিৎসক, কিন্তু আমি কিন্তু সারা দেশের জনগণের স্বাস্থ্যসেবার বিষয়টা বিবেচনায় চিন্তা করব। তো সেইখানে জনগণের স্বাস্থ্যসেবার বিষয়টা, জনগণের বক্তব্যের বিষয়গুলো, জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো আছে কিনা সঠিকভাবে, সেইটা মূল্যায়নের বিষয় আছে। ওই জিনিসগুলো আমরা দেখব, কারণ জনগণের স্বাস্থ্যটাই বড় জিনিস। সার্ভিস দিচ্ছেন ডাক্তার এবং হেলথের সাথে জড়িত যারা, কিন্তু জনগণের যে স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়টা। আর তাছাড়া আরেকটা জিনিস, আপনার সময়ের সাথে তো অনেক কিছু চাহিদাও বাড়ে, তো সেইটাও বিবেচনা রাখতে হবে। আজকে যেটা ওনারা প্রস্তাবনা দিয়েছে এটা যে স্ট্যাটিক এমন কোনো কথা নাই, এটিকে হয়তো সময়ের সাথে আরও আপডেট করতে হবে, আরও সংযোজন করতে হবে, আরও ব্যাপ্তি ঘটাতে হবে এই জিনিসটা। আমরা একটু মেডিকেল শিক্ষার দিকে যেতে চাই। মানহীন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের যে আসন সংখ্যা, এটা কমানোর ব্যাপারে এই সরকার, চলমান সরকারের মধ্য দিয়ে সাম্প্রতিক সময় কার্যক্রম শুরু হয়ে গেছে। মোটামুটি 650 আসন এইবার কমানো হয়েছে এমবিবিএসে। যেসব মেডিকেল কলেজগুলোতে মেডিকেল শিক্ষার মানগুলো যথেষ্ট ছিল না, ফ্যাকাল্টির যথেষ্ট ঘাটতি আছে, রোগীর যথেষ্ট ঘাটতি আছে, নানাবিধ হিসাব নিকাশ থেকে ভোট বন্ধ, শিক্ষার্থী নতুন শিক্ষার্থী ভর্তি এখানে বন্ধ আছে। তো শিক্ষার্থী অনুপাতে শিক্ষকদের পদ সৃষ্টি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো ভাবনা থাকবে কিনা, যে মানহীন মেডিকেল কলেজ থাকলে সেই মেডিকেল কলেজগুলোকে একটু টেনে ধরা, যেটা এখানে আসলে আসন সংখ্যা কমানো হবে, এবং শিক্ষার্থী অনুযায়ী শিক্ষকদের পদ সৃষ্টি করা বা পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করা, এই ব্যাপারে আপনাদের কোনো ভাবনা থাকবে কিনা? দেখুন, দুর্ভাগ্যজনকভাবে এই যে মেডিকেল কলেজগুলো স্থাপিত হয়েছে অটোমেটিকলি তো হয়ে যায় নাই, অথবা ছাত্র যে নিজে নিজে ভর্তি হয়ে যায় নাই। এটা হলো গুড গভর্নেন্সের অভাব। এই যে সরকারগুলো অ্যালাউ করলো, পর্যাপ্ত শিক্ষক নাই, মেডিকেল কলেজ বিল্ডিং নাই, মেডিকেল কলেজের ডিসেকশন হল নাই, মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের কোনো ফ্যাসিলিটিস নাই, অথচ মেডিকেল কলেজ চালু হয়ে গেল। এটা তো হইতে পারে না। মেডিকেল কলেজ এখানে একজন ডাক্তার তৈরি করবে যে মানুষের একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় হ্যান্ডেল করবে, সেখানে তো এইভাবে চলতে পারে না। কিন্তু আমি মনে করি যে এর জন্য ঢালাওভাবে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া, কমিয়ে দেওয়া, এটাও ঠিক না। গভর্নমেন্টের ওই ব্যবস্থা নিতে হবে যে পর্যাপ্ত ডাক্তার, তো বাংলাদেশে তো প্রচুর চিকিৎসকরা ডাক্তার আছে, তাদেরকে নিয়োগ করার মাধ্যমে, আর মেডিকেল কলেজগুলোকে, সরকারি মেডিকেল কলেজ যেগুলো
সরকারি মেডিকেল কলেজে সরকার নিয়োগ দেবে, সরকার ফ্যাসিলিটিস বাড়াবে, স্বাস্থ্যসেবা তো প্রয়োজন আছে। যদিও মেডিকেল কলেজ শুধু চিকিৎসার জন্য না, মেডিকেল কলেজের চিকিৎসক তৈরি করার জন্য পাশাপাশি একটা জেনারেল হসপিটালের প্রয়োজন হয়, যেটার মধ্যে চিকিৎসা সেবা চলবে। তো মেডিকেল কলেজগুলা তৈরির ব্যাপারে, মেডিকেল কলেজের অনুমোদন দেওয়ার ব্যাপারে, মেডিকেল কলেজে ছাত্র ভর্তির ব্যাপারে সরকারের দায়িত্ব। তো সরকার যদি এটাকে স্কুইজ করে কমে নিয়ে আসে, তাহলে তো এই 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবাটা স্কুইজ করে নিয়ে আসা, আমি মনে করি ওইটা ঠিক না। বরঞ্চ ইমার্জেন্সি বেসিস ওই মেডিকেল কলেজে পদায়ন, বিল্ডিং তৈরি এবং তাদের ফ্যাসিলিটিস বাড়ানো, তাদের ডিসেকশন হল, ইকুইপমেন্ট ইত্যাদি প্রোভাইড করা খুব প্রয়োজন। কয়টা সরকারি মেডিকেল কলেজ, একটা ডিস্ট্রিক্টে কত মানুষ আছে, একটা জেলাতে একটা মেডিকেল কলেজ থাকাটা এটা তো অবাস্তব কিছু না। একটা মেডিকেল কলেজ থাকতেই পারে, কিন্তু সেইটা শিক্ষার মান ঠিকমতো মেনটেন করা এটা সরকারের দায়িত্ব। তো সরকার, আমি আশা করি আগামী সরকারও এই ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে চিন্তা করবে যে এই মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড করতে হবে এবং মেডিকেল কলেজগুলোর শিক্ষক পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, ছাত্রদের লেখাপড়ার ফ্যাসিলিটিস বাড়াতে হবে। আচ্ছা, 6টি মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি মোটামুটি গত বছর 4টি ছিল, এবছর 2টি যুক্ত হয়েছে, যে এই মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এর কারণ হলো বিএমডিসির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তাদের যে ব্যবস্থাগুলো থাকা উচিত সেখানে সেই বিষয়গুলো বিদ্যমান নেই। তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে, তারা এখানে পদক্ষেপ নিতে পারে নাই। এই দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে যে আপনারা নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখবেন এবং যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা রান করবে, এবং আপনারা আমাদের যে প্রত্যাশিত মান আছে সেই মানে আপনারা যখন ফিরতে পারবেন তখন আবার নতুন করে শিক্ষার্থী ভর্তি শুরু করবেন। তো এইটা আসলে এই পদক্ষেপটা যথেষ্ট মনে করেন কিনা? তাহলে বেসরকারি খাতে একটা রেস্ট্রিকশন থাকবে যে আপনি এটা সাফিসিয়েন্ট করবেন, পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে তো প্রোভাইড করতে হবে। সরকারি হাসপাতালে আপনি শিক্ষক দিবেন না, আপনার বিল্ডিং থাকবে না। বেসরকারি তাকে শুধু আপনি বলবেন যে আপনি একদম ফুল ফ্লেজের সার্ভিস দিতে হবে, এটা তো হয় না। এটা এই বৈষম্য তো হতে পারে না। অতএব সরকারিভাবেও ব্যবস্থা নিয়ে দেখাতে হবে যে দেখেন আমাদের সরকারি মেডিকেল কলেজগুলো কিন্তু যথেষ্ট, যে যার যেখানে প্রয়োজন শিক্ষক, তারপর অন্যান্য ফ্যাসিলিটিস আছে। আর বেসরকারিভাবে আপনি এই জায়গাতে পৌঁছাতে হবে, আর নাহলে দেবো না। বেসরকারিভাবে অবশ্যই একটা রেস্ট্রিকশন থাকা আমি প্রয়োজন মনে করি। আবার স্বাস্থ্যসেবায় ফিরতে চাই। স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা আসলে বিদেশমুখীতে আমাদের ছিলই, চিকিৎসক আনা অথবা রোগী হয়ে দেশের বাইরে চলে যাওয়া আগে অনেকটা ভারতমুখীতে ছিল, এখন আমরা কিছুটা চীনমুখী। স্বাধীনতার 54 বছরেও আমরা আসলে স্বনির্ভর হতে পারিনি। এই যে স্বনির্ভর হতে না পারা, এটা আসলে কীভাবে দেখেন? এর সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন? এটা দুর্ভাগ্যজনক যে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘদিন, আমরা বিভিন্ন ক্ষেত্রের মতো স্বাস্থ্য খাতেও নিজেরা স্বাবলম্বী হতে পারি নাই, আমরা ডিপেন্ডেন্ট রয়ে গেছি। তবে এখানে আমার যেটা অবজারভেশন সেটা হলো, মানুষ যে চিকিৎসার জন্য যায়, বাংলাদেশে অনেক চিকিৎসক আছেন তারা বিশ্বমানের। আমাদের চিকিৎসকদের কোয়ালিটি খুব একটা কোয়েশ্চেনেবল না, কিন্তু পেশেন্ট ডিলিংয়ের বিষয়টা, পেশেন্ট হ্যান্ডলিংয়ের বিষয়টা, তাদের কাউন্সিলিংয়ের বিষয়টার মধ্যে অনেকটা মানুষ স্যাটিসফাইড হয় না। এর জন্য একটা বিদেশে যাওয়ার প্রবণতা। তাছাড়া মানুষের একটা এমনও নেচার যে ঠিক আছে আমি ইন্ডিয়া যাই, দিল্লি যাই, ব্যাংকক যাই, তা ওখানে যে চিকিৎসাও নিলাম, ঘুরে আসলাম, তাছাড়া বা একটা ভালো পেলাম, এইটাও একটা দিক আছে মানুষের। তো আমরা যদি আমাদের দেশে ভালোভাবে চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে আমরা ইন্ডিয়ামুখী অথবা চীনমুখীতা অনেকটা কমিয়ে আনতে পারি। যদিও গ্লোবালাইজেশনের বিষয়, আপনি শুধু চিকিৎসা কেন, আপনার যে কোনো জিনিসপত্র, আপনি পণ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনছেন, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো এইটা থাকবে, কিন্তু কমিয়ে আনা যাবে যদি আমরা সার্ভিসটাকে মানুষের স্যাটিসফাইড করতে পারি। আমাদের অনেক অনেক চিকিৎসক আছেন যারা দিনে প্রচুর রোগী দেখেন। আবার আরেকটা জিনিস ঠিক, যে আমি একটু আগে যেটা বললাম, যে সাধারণ একটা অসুখের ব্যাপারে দেখা যায় আমরা বিশেষজ্ঞের কাছে চলে যাই। এই যে রেফারেল সিস্টেমটা আমাদের দেশে কিন্তু অনুপস্থিত। কোন চিকিৎসক কোন লেভেলের রোগী দেখবেন,
উনি একজন প্রখ্যাত চিকিৎসক, উনি কি সরাসরি কোনো রুগী দেখবেন নাকি আরেকজন ডাক্তারের উনি রেফার্ড রুগী দেখবেন? তাহলে ওনার কাছে যেমন লোড কমবে, তেমনি উনি কিন্তু স্যাটিসফ্যাক্টরি চিকিৎসাও দিতে পারবেন। আর ওই সাধারণ চিকিৎসক উনি একজন রুগী হ্যান্ডেল করতে পারেন, তারপর কমপ্লিকেটেড হয়ে গেলে উপরে চলে আসে। তো ওই টোটাল জিনিসটা আমার মনে হয় এইবার যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেখানে রেফারেল সিস্টেমগুলোকে আনা হয়েছে, তো ওগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যাবে যে ওই বিদেশ যাওয়ার প্রবণতাটা অনেকটা কমে আসবে। আর আমি আরেকটা জিনিস যেটা বলবো, আমি 82 সালে ডাক্তার হয়েছি, আমি চিটাগংয়ে চাকরি করেছি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চাকরি করেছি, ঢাকা মেডিকেলে চাকরি করেছি। আমি দেখেছি যে চিকিৎসকরা রুগী এবং মানুষের সাথে কিভাবে ডিল করবে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা ঘটনা বলি। ঢাকা এরশাদের পিরিয়ড, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ করা হলো। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের 31 নম্বর ওয়ার্ডে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে কর্মরত। আমি দেখলাম যে শত শত ছাত্র আসতেছে, সকল ছাত্র নেতা, আমানুল্লাহ, আমান, খোকন, হাবিব, তারপরে নাজমুল আলম প্রধান, তারপরে ওরা সবাই আসতেছে। আর আমি ক্যাজুয়ালিটিতে, আমাকে সামলাতে হবে। আমি তাড়াতাড়ি আমার কনসালটেন্টকে ফোন করলাম, আর আমি তাড়াতাড়ি অ্যাপ্রন সবসময় আমাদের গায়ে থাকে না, তো আমি অ্যাপ্রনটা পরে নিয়ে ম্যানেজ করা শুরু করলাম যে এই বিছনা খালি করো, এইখানে জায়গা দাও, স্টুডেন্ট ওয়ার্ড তাড়াতাড়ি খালি করো, স্টুডেন্ট ওয়ার্ডে ভর্তি করো, যাদেরকে রক্ত লাগবে নিয়ে আসো, ব্যান্ডেজ নিয়ে আসো। মানে আমার তৎপরতা দেখে ওইখানকার শত ছাত্ররা তারা কি করবে জিজ্ঞেস করেছে, আমরা কি করবো। আমি বলছি আপনারা এই মানে মেনটেন করেন, যাতে ডিসিপ্লিন মেনটেন করেন, আপনারা সামলান, সালাতে আমরা পারবো না। কারণ আমি ভাবছিলাম যে আমার স্টাফ যদি আটকাইতে যায় হয়তো স্টাফের সাথে ওদের দুর্ব্যবহার করতে পারে। আমি তাদেরকে বললাম ভলান্টিয়ারি করার জন্য। তো এইভাবে যে একটা সিচুয়েশন হ্যান্ডেল করার বিষয় আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার মিলন যখন বুলেটে আহত হয়ে, মানে তখন উনি হি ওয়াজ ব্রট ডেড, তো আমি তখনও আবার ক্যাজুয়ালিটিতে ডিউটিতে ছিলাম। আমরা দৌড়ে গেলাম, দৌড়ে যে ইমার্জেন্সি থেকে ট্রলি টেনে নিয়ে ক্যাজুয়ালিটি ইয়েতে ঢুকলাম, ওটিতে। তারপরে ওইখানকার ছাত্র নেতা তাদের বললাম যে ক্যাজুয়ালি ওটির সামনে আপনারা থাকেন, সামলান, আমরা ওরে চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার। এই বিষয়গুলো আমাদের আমি ডাক্তার হিসেবে আমার ডাক্তার ভাই বন্ধুদের আমি আহ্বান জানাবো, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তাদের প্রতি একটা সমবেদনা জানাতে হবে। আমি তাদেরকে চেষ্টা করছি সেইটা বোঝাতে হবে। তো এইটা যদি দেশের মানুষ বুঝতে পারে যে আমার দেশের ডাক্তাররা কিন্তু চেষ্টা করে, আমার দেশের ডাক্তাররা কিন্তু আমার জন্য যতটুকু তার জ্ঞান মেধা আছে সেটা প্রয়োগ করে, তাহলে মানুষ আমাদের উপরে কনফিডেন্স আসবে, মানুষ অবশ্যই আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখেন এই কিছুদিন ইন্ডিয়া মানে আমাদের যাওয়ার সুযোগ ছিল না, চীন কিন্তু এই পরিমাণে এখনো যায় নাই, কিন্তু সার্ভিস ঠিকই নিচ্ছে, মানুষে দেশেই নিচ্ছে এবং দেশে এইরকম কোনো মহামারী দেখা যায় নাই, হাহাকার দেখা হয় নাই যে চিকিৎসা পাচ্ছে না, মানুষে পাচ্ছে। কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে, এখানে আমাদের ডাক্তারদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। জি, মাইলস্টোনে যখন দুর্ঘটনা ঘটল, বিমান দুর্ঘটনা, সেখানকার রোগীগুলো কিন্তু জাতীয় ইনস্টিটিউটে বার্ন ইনস্টিটিউটে দক্ষতার সাথে হ্যান্ডেল করেছে। এবং করোনার সময় আপনি সেই বিষয়গুলো জানেন, চিকিৎসা কি পরিমাণ দক্ষতার পরিচয়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের রোগীরা দেশে দরকার পড়তো না। একটি রুডর প্রশ্ন, আপনি একজন রাজনৈতিক নেতা, চিকিৎসক, পাশাপাশি চিকিৎসকদের প্রতিনিধি বলে আমরা আপনাকে মনে করছি, সেই জন্য কথাগুলো একটু বলবো আত্মসমালোচনার মতো। রাজনৈতিক নেতৃবৃন্দের দেশের বাইরে চেক আপটা একটা কমন ফেনোমেনন, কিন্তু আমরা উন্নত বিশ্বের দিকে যদি একটু দৃষ্টি দিই, মালয়েশিয়াকে আমরা সেই কাতারে নেওয়ার চেষ্টা করি যে মালয়েশিয়া উন্নতির রাষ্ট্রের পর্যায়ে তারা চলে গেছে। আমাদের অনেক লেবার এখানে যে আমরা এখানে লেবার শ্রম দিচ্ছি, দিয়ে তারপর অর্থ নিয়ে আসছি। এই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ কিন্তু তার ওপেন হার্ট সার্জারির সময় যখন আসলে উনি কিন্তু দেশের বাইরে যেতে পারতেন, চিকিৎসকরা তাকে সাজেস্টও করেছিল, কিন্তু তিনি যাননি। বাংলাদেশে এই কালচারটা এখনো বিল্ড আপ হয়নি, কিভাবে দেখেন আসলে? একজন নেলসন ম্যান্ডেলা, একজন মাহাতির মোহাম্মদ, তারা তো আর বছর যুগেও আসে না, শত বছরে এক একজনের রুম তৈরি হয়। অবশ্যই আমাদের ওদেরকে অনেক কিছু অনুকরণীয় ওদের আমার চেষ্টা করতে। আমাদের দেশেও অনেকেই এইভাবে ছিলেন যে দেশের জন্য। আপনি লক্ষ্য করবেন দেশের যে রাজনৈতিক নেতারা আছেন,
মানে হাজার হাজার নেতা, তারা সবাই কিন্তু যাচ্ছেন না। কিছু কিছু লোক যাচ্ছেন, এটা ফলাও করা হচ্ছে যে এইভাবে যাচ্ছে। এটা যেমন রাজনীতিবিদরা যাচ্ছেন, ব্যবসায়ীরা যাচ্ছেন, সরকারি চাকরিজীবীরা যাচ্ছেন, আমলারা যাচ্ছেন, সবাই যাচ্ছেন। এটা একটা ট্রেন্ড আমি মনে করি। আসলে এই দেশে অনেক ভালো চিকিৎসা। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার চাচি, উনি ফরিদা হাসান, উনি অসুস্থ ছিলেন। উনি প্রফেসর দিন মোহাম্মদ, যে নিউরো মেডিসিনের প্রফেসর, ওনার আন্ডারে চিকিৎসারত ছিলেন। উনি ব্যাংকক যাওয়ার জন্য ওনারা তৈরি হলেন। যখন গেলাম, আমি গেছিলাম সাথে, ওনার ছেলে মেয়ের সাথে। তো ওইখানকার যে মানে নিউরো মেডিসিনের প্রফেসর, উনি দেখলেন, দেখে বললেন যে দিন মোহাম্মদের চিকিৎসা দেওয়া আছে, তোমরা আবার এখানে আসার কি দরকার ছিল। মানে উনি হুবহু এটাই ফলো করেছেন। তো আমাদের এই ট্রেন্ডটা আসলে এখানে অনেক ভালো ডাক্তার আছেন। আমরা যদি এক্সাম্পল ক্রিয়েট করি যে আমরা যদি না যাই, এটা হলো আমার দেশের প্রতি আমার কনফিডেন্স, আমার দেশের প্রতি আমার যেটা বলে ভালোবাসা, আমার দেশের প্রতি আমার যে আন্তরিকতা, সেইটার একটা বহিঃপ্রকাশ। আমি আশা করি আগামীতে আমরা যারা রাজনীতি করি, যারা গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রে থাকি, তারা এই জিনিসগুলো ফলো করবেন। এবং আমাদের দেশেও অনেক 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 বিখ্যাত লোক আছেন যারা দেশেই চিকিৎসা নিয়েছেন, অনেক অনেক বিখ্যাত। আমি নাম মেনশন করতে চাই না, কিন্তু আপনারা দেখবেন যে তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত। আমি জাফরুল্লাহ চৌধুরীর কথা যদি বলি, আপনি দেখেন, আমি গণস্বাস্থ্যে কাজ করেছি ওনার সাথে, আর ওনার সাথে ওনার অনেক বিষয়ই আমার সাথে একটা ইয়ে ছিল। আমি হেলথ ড্রাগ পলিসির ব্যাপারে ডিরেক্টলি কাজ করেছি, হেলথ পলিসির ব্যাপারে ওনার আমি কাজ করেছি। তো এরকম অনেক বিখ্যাত লোক আছেন যারা কিন্তু বাংলাদেশের ভিতরে চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশে আমিরে জামাতের ট্রিটমেন্ট হয়েছে বাংলাদেশে। ওনাদের ট্রিটমেন্টগুলো আসলে এদেশের চিকিৎসকদেরকে উৎসাহিত করে একদিকে, পাশাপাশি রোগীদেরকে কিন্তু আত্মবিশ্বাস। এই দৃষ্টান্তটা স্থাপন করা জরুরি কিনা। আমি আরেকটা জিনিস যদি বলি, আমি যেটা জানি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ইংল্যান্ড গিয়েছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা কিন্তু কমপ্লিট হওয়ার আগে উনি কিন্তু চলে আসছেন। আমার জানা মতে অন্যান্যরা সবাই বলছিল আর কিছুদিন থাকার জন্য, কিন্তু উনি বলছেন না, আমি দেশে চলে যাব। উনি কিন্তু বাংলাদেশে চলে আসছেন। বাংলাদেশের প্রতি ওনার যে একটা মানে টান এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর আস্থা, সেইটা প্রমাণ করে উনি আসছেন। এখন যে ওনারাকে আবার নিয়ে যাওয়ার আলোচনা হচ্ছে, ওখানে কিন্তু উনি শি ইজ নট ইন সেন্স। আমার জানা মতে যে উনি তো এখন যে পর্যায়ে আছেন, উন্নত চিকিৎসার জন্য তার মেডিকেল বোর্ড অ্যান্ড আদার্স, বিদেশি যারা বিশেষজ্ঞ আছেন, ওনারাও মিলে সিদ্ধান্ত দিচ্ছেন। কিন্তু ওনার কিন্তু দেশের প্রতি একটা টান, আমরা অগাধ বিশ্বাস এবং আস্থা আমরা লক্ষ্য করেছি। কোনো সময় গেছেন, উনিও চিকিৎসা করিয়ে আসছেন, বাট তারপরেও আস্থাটা কিন্তু দেশের প্রতি ওনার শেষ পর্যন্ত ছিল। তো আমাদের, আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আমাদের এই এক্সাম্পলগুলো ক্রিয়েট করা উচিত। যে আমি মানুষ তো আর চিরস্থায়ী হবে না কেউই, সেটা এটা বুঝে নিতে হবে যে ঠিক আছে, আমি আমার দেশের মধ্যে চিকিৎসা নেই। কোনো ক্ষেত্রে যদি বিশেষজ্ঞরা তাকে বিশেষায়িত ইয়েতে রেফার করে, সেটা হলো একদম সুপার স্পেশালিটি বিষয়গুলো আছে, সেটা কনসিডার করা যেতে পারে। কিন্তু অহরহ বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। একটি কথা আমাদের মধ্যে স্বাস্থ্য, আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের মধ্যে একটি বিষয়ের আলোচনা আছে, সেটা হচ্ছে যে, এবং চিকিৎসকদের মধ্যেও আমরা মাঝে মাঝে বিশেষজ্ঞ পর্যায়ে সে কথাগুলো শুনেছি, যে স্থানীয় প্রতিনিধি যারা হবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উনি চিকিৎসা নেওয়ার মতো করে ওনার মানসিকতা থাকাটা একটা পরিবেশ তৈরি করা যায় কিনা, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো একটু সমৃদ্ধ হওয়ার একটা পরিবেশ তৈরি হতে পারে। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, আপনার একান্ত মেজর কোনো ট্রিটমেন্ট ছাড়া ছোটোখাটো কাজগুলো বা ট্রিটমেন্টগুলো, চিকিৎসাগুলো স্থানীয় পর্যায়ে নেবেন কিনা? আমি তো স্থানীয় পর্যায়ে নেওয়ার জন্য একটা ঘটনা বলি। আজকে থেকে আরও 12-13 বছর আগে আমি আমার গ্রামে স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিজে নেওয়া এবং অন্যদের দেওয়ার জন্য আমি কিন্তু একটা ক্লিনিক স্থাপন করেছিলাম। কারণ আমি দেখতাম আমার এলাকার অনেক রুগী ঢাকায় আসে অপারেশন করে, তারপরে অপারেশন করে তার ড্রেসিংয়ের জন্য, স্টিচ কাটার জন্য আবার ঢাকা আসতে হয়। আমার কাছে অবাক লাগলো।
আর 15-16 বছর আগে। আমি কিন্তু ফ্রিকুয়েন্টলি এলাকা যাওয়া আসা করি, সেটা আজকে নতুন না, সেটা আজকে প্রায় 35-40 বছর যাবতীয় যাওয়া আসা করি। তো আমি ওখানের মধ্যে এই উদ্যোগ নিলাম, এবং আমার পরিকল্পনা ছিল যে আমি রুগীকে ঢাকা আনবো না, ঢাকাকে আমি নিয়ে যাব আমার গ্রামে। সেই কাজে আমি প্রতি শুক্রবারে সকালে একজন সার্জন, একজন অ্যানেস্থেসিওলজি, একজন মেডিসিনের ডাক্তার, একজন গাইনির ডাক্তার, ওনাদেরকে নিয়ে গাড়ি করে চলে যেতাম। ওখানে ওনারা সারাদিন রুগী দেখতেন, চিকিৎসা দিতেন, তারপরে যেন ওটি থেকে শুরু করে সব ফ্যাসিলিটিস ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা কন্টিনিউ করা যায় নাই। কারণ হলো আমাদের রাস্তায় একদিন একটা অ্যাক্সিডেন্ট হলো, মেডিসিন স্পেশালিস্ট যিনি উনি আর যেতে অনীহা প্রকাশ করলেন। এবং আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত, খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে আমার এই চিকিৎসা সেবাটাকে অনেকে রাজনৈতিকভাবে অন্য ইয়েতে নেওয়ার চেষ্টা শুরু করলো। এই ব্যাপারে একটা কথা আমি বলে ফেলি, আমি আর গত 44 বছর যাবত ডাক্তার হয়েছে, আমার এলাকার কোনো রোগীর কাছে আমি ভিজিট নেই না। কারণ আমার কাছে ধনীরা আসে না, ধনীরা সিলেট, ঢাকা, ইন্ডিয়া চলে যায়। আমার কাছে দরিদ্র মানুষ, আমার ঘুম ভাঙায় কিন্তু আমার এলাকার রুগী এসে আমাকে ঘুম থেকে তুলে ভোরবেলা, সকালবেলা। আমি বলে রাখছি যে 8টা থেকে 10টা আমি রুগী দেখবো, তারপর অন্য কাজ। তো এইভাবে আমি কিন্তু তাদের কাছে, কারণ আমার কাছে গরিব রুগী আসে, তাদের কাছে ভিজিট নেওয়াটা আমি মনে করি যৌক্তিক মনে করি নাই। কারণ আমি খেয়ে পড়ে থাকার মতো ব্যবস্থা ছিল। আমি চাকরি করি, এখনও চাকরি করি, এবং ওইভাবে আমার ছেলেমেয়েরা আল্লাহর ইন্টারেস্টেড। কিন্তু এই যে আপনি বললেন যে আমি চিকিৎসা নেব কিনা, আমি চিকিৎসা দিচ্ছি এবং অবশ্যই আমি চিকিৎসা নেব। আমি এক্সাম্পল ক্রিয়েট করতে চাই ওই ফ্যাসিলিটিস দিয়ে যে আমার উপজেলায় চিকিৎসা নেওয়ার মতো ব্যবস্থা আছে এবং চিকিৎসা নেওয়া উচিত। আল্লাহর রহমতে আমার মেজর কোনো অসুখ নাই। কিছুদিন আগে এই যে আপনার 5ই আগস্টের পরে 9ই আগস্টে আমি আমার প্রত্যন্ত অঞ্চলে মানুষকে শান্ত থাকার জন্য মুভ করছিলাম, বিশেষ করে যারা সনাতন ধর্মী, তাদের মধ্যে আমরা হিন্দু যাদের বলি, কোনো রকম যাতে না হয়। তো ওখানে আবার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আমি হাঁটুতে ব্যথা পেয়ে গেছিলাম। তারপর আমি বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলাম। তো এরকম মেজর ছাড়া অবশ্যই আমি আমার এলাকায় আমার চিকিৎসা নেব, এবং আমার অন্যান্য যারা আছে, আমার রাজনৈতিক কর্মী, অফিসার এবং আদার্স, ওদেরকে উদ্বুদ্ধ করবো যে আপনি এইখানে চিকিৎসা নেন। খুবই চমৎকার। আমরা মনে করি যে এই কালচারটা যদি আমরা চালু করে ফেলতে পারি, তাহলে আমাদের তৃণমূলে যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে, সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো বড় বড় সংকটগুলো থাকবে না। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি। স্বাস্থ্য খাতে পোস্টিং বাণিজ্য একটি ওপেন সিক্রেট বিষয়। আপনারা দায়িত্ব পেলে পরে এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপ নেবেন বা কিভাবে ভাবেন বিষয়টা? এটা যদি আমরা একটা অটোমেশনের বিষয় আছে, তো অটোমেশনের মাধ্যমে কে কতদিন কোথায় থাকবে, কিভাবে ট্রান্সফার হবে, ওগুলো যদি মেনটেন করা তাহলে হবে না। একসময় আমরা যখন নতুন ডাক্তার হলাম, পদোন্নতির বিষয়টা তাহলে এখানে বলবেন। আমরা যখন ডাক্তার হলাম তখন একটা স্লোগান ছিল ডাক্তারদের মধ্যে। আমাদের ডিজি হেলথ অফিসটা ছিল তখন আল্লাহওয়ালা বিল্ডিং, মতিঝিল। তখন নতুন ডাক্তাররা স্লোগান দিত, না হয়ে ডাক্তার, যদি হইতাম আক্তার। কারণ আক্তার ছিল তখন ওখানে আমাদের ক্লারিক্যাল একজন লোক, যে পোস্টিং ট্রান্সফারের বিষয়গুলো হ্যান্ডেল করতো। আচ্ছা। তো এই দুর্ভাগ্যজনক বিষয়গুলো এখন আর নাই আমার যতটুকু জানা। এখন একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটা প্রসেস করেন। তারপরেও এখানের মধ্যে পলিটিক্যালি ম্যানুভারিং হয়, এখানে আবার আর্থিক কিছুর ব্যাপারে শোনা যায়। তো আমার মনে হয় এগুলো যদি আমরা কালচার থেকে দূরে সরে আসছে বলে আমাদের কাছে মনে হয় না। এখনো সাম্প্রতিক সময়ে কিন্তু স্বাস্থ্যের একজন ড্রাইভারও কিন্তু কোটি কোটি টাকার হাতিয়ে নেবার গল্প কিন্তু আমাদের পরিষ্কার। এইটা মনে হয় পোস্টিং ট্রান্সফারের জন্য না, এটা ঠিক এটা না, মানে দুর্নীতিটা আছে। দুর্নীতি তো আছে, এটা আসছে এই নিউজে। কিন্তু পোস্টিং ট্রান্সফারের ব্যাপারে মনে হয় অনেকটা আগের থেকে বেটার হয়ে আসছে। বাট এটাকে আরো যাতে স্বচ্ছভাবে হয়। যেমন ধরেন একজন ডাক্তার, তার যদি কোনো আমরা জ্যাক যেটাকে বলি, আত্মীয় স্বজন ওরকম না থাকে, অথবা টাকা পয়সা খরচ না করে, সে একটা উপজেলা পড়ে আছে হয়তো 5 বছর, 6 বছর, 7 বছর। আরেকজন দেখা গেলো যে পোস্টিং হওয়ার পরেই ঢাকা শহরে চলে আসলো অথবা চট্টগ্রাম শহরে চলে আসলো। এগুলো একটা অটোমেশনের বিষয় আছে। আজকাল তো এগুলো সম্ভব। তো আমার মনে হয় যে এগুলা আমরা যদি নির্বাচিত হতে পারি, এই স্বাস্থ্য খাতে পোস্টিং ট্রান্সফারটা একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসবার জন্য আমরা চেষ্টা করব। আর দুর্নীতির বিষয় তো সার্বিকভাবে আমরা যাতে
এটা বন্ধ হয়, এর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পদোন্নতির বিষয়ে কথা আছে, সেখানে দীর্ঘদিন ধরে ভিন্ন মতের হলে পরে পদোন্নতি বছরের পর বছর আটকে রাখা হয়। যে এখন সুপার নিউমারারির যে পদোন্নতিগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু সেটার জের অনেকটা বছরের পর বছর কোয়ালিফাইড হয়ে আছে। 4 রকমের ক্রাইটেরিয়া লাগে একজন চিকিৎসকের পদোন্নতির জন্য, প্রত্যেকটি ক্রাইটেরিয়া তিনি পূরণ করে বসে আছেন। এখানে মোটামুটি 10 বছর 7 বছর এরকম সময় পার হয়ে যাওয়ার পরে চিকিৎসকের পদোন্নতি পায়নি। সচিবের চিকিৎসক কোনো রকমের যোগ্যতা বা থাকুক বা না থাকুক, তারা কিন্তু একদম যথাসময়ে অনেক সময় অনিয়ম করে তারা পদোন্নতি পেয়েছেন, এরকম মানে অভিযোগ আমাদের কাছে এসেছে। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে স্বাভাবিকভাবে যে এই বিষয়গুলো কিভাবে দেখবেন? আমাদের তো প্রফেশনালিজমটাকে দাঁড় করাতে হবে। অবশ্যই একজন চিকিৎসক অথবা অন্যান্য পেশার লোক সে একটা নীতি, একটা দল, একটা সমর্থন করতে পারে, বাট এই যে আপনার পেশাগত বিষয়টাকে পেশাগতভাবে বিবেচনা করতে হবে। পেশাগতভাবে দক্ষ যাদের দ্বারা মানুষ উপকৃত হবে, সার্ভিস পাবে, তাদের বিষয়টা ওইভাবে চিন্তা করতে হবে। আমি মনে করি না যে দলীয়করণের মাধ্যমে এটা করা ঠিক। যদিও অতীতে বেশ কিছুদিনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন যে এই দল না হলে চাকরি পাবে না, ওই দল হবে না হলে চাকরি দেওয়া হবে না। এইরকমভাবে আমার সাথে আমার কোনো প্রাতিষ্ঠানিক তার সাথে যোগাযোগ নাই, বাট আমার সাথে এলাকায় গেলে সবসময় একটু যোগাযোগ রাখে একটা ছেলে আছে আমাকে নিয়ে মুভ করে। তার ভাই 3বার পুলিশে চাকরি দিয়ে সব কিছু তো কোয়ালিফাইড, কিন্তু পুলিশ রিপোর্ট যায় যে ওর ভাই বিএনপি করে, এর জন্য চাকরি হয় নাই। থ্রাইস 3বার। তো এইভাবে যদি বিভিন্ন প্রফেশনে চিহ্নিত করা হয়, এটা দুর্ভাগ্যজনক, এটাও করা উচিত না। চিকিৎসা ক্ষেত্রেও সেমি। আমি মনে করি যে একজন দক্ষ চিকিৎসক তিনি যেই মতাদর্শেরই হন না কেন, তিনি যেই জাত ধর্মের হন না কেন, উনি মানুষকে সার্ভিস ঠিক মতো দিতে পারছেন কিনা, উনি কোয়ালিফাইড কিনা, ওনার এখানে প্রয়োজন কিনা, এই জিনিসটি বিবেচনা করা উচিত। দলীয় দৃষ্টিভঙ্গি দেখাটা তো মোটেই উচিত না। এবং আমরা এই ব্যাপারে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। আমরা মানুষের স্বাস্থ্যসেবার জন্য বিষয়টাকে গুরুত্ব দেব আমাদের অন্য বিষয় থেকে। পাশাপাশি লেজুর বৃত্তি, দলীয় লেজুর বৃত্তি যে বিষয়টি আপনি খেয়াল করেছেন, 5 আগস্টের আগে পরে চিকিৎসকরা শহীদ মিনারে প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে সচিব নেতৃবৃন্দের সচিবের ব্যানারে অনেক চিকিৎসক, যাদেরকে আমরা লেজেন্ডারি চিকিৎসক বলবো, মানে তারা একেবারে প্রশ্নমুক্ত অনেক দিক থেকেই, কিন্তু তারা এখানে ছিলেন। তাদের এই অবস্থানটা আসলে এই যে রক্ত ঝরছিল, শিশুগুলো মারা যাচ্ছিল, যুবকরা প্রাণ দিচ্ছিলেন, ছাত্র জনতা প্রাণ দিচ্ছিলেন, এই অন্যায়গুলোকে অনেকটা সমর্থন করার মতো নগ্নভাবে, মানে এই যে লেজুর বৃত্তি, দলীয় লেজুর বৃত্তি, এটা আসলে আপনারা এখানে মানে এর কবর রচনা করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা? দেখেন, চিকিৎসকদের জাতীয় কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, হয়তো থাকবে। যেমন ধরেন আপনি যদি ভাষা আন্দোলনের কথা বলেন, তখন তো ঢাকা মেডিকেল কলেজের ব্যারাক একটা জায়গা ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আমাদের অনেক নামি দামি চিকিৎসক, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, অনেকে আত্মহত্যা দিয়েছেন। একটা জাতীয় জাগরণের ক্ষেত্রে মানুষের পক্ষে থাকাটা, এটা একটা বিষয়, মানুষকে হেল্প করা। তো এই যে আপনি সাম্প্রতিক যে কথাগুলো বলছেন, মানুষের বিপক্ষে অবস্থান নেওয়া, তো সাধারণ মানুষের বিপক্ষে যে অবস্থান নিয়ে একটা স্বৈরাচারী বিষয়কে আরও যাতে এনকারেজ করা হয়, তাকে যাতে সাপোর্ট দেওয়া হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে। এটা ঠিক না। একজন চিকিৎসক তার প্রফেশনাল বিষয়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে পারে। আমি একটু আগে যেটা বললাম, উনি একটা দল অথবা নীতিকে সমর্থন করতে পারেন, কিন্তু ওনার পেশাগত বিষয়টা হলো আসল। পেশাগত বিষয়ে ওনার কাছে কি ভিন্ন দল, ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন জাতি কেউ আসছে কিনা সেটা চিন্তা করা, বিবেচনা করার বিষয় না। আর এইভাবে একটা মানে গণহত্যা অথবা জনগণের বিপক্ষে দাঁড়ানোর পক্ষে যে দাঁড়ানো, এটা তো তাদের একটু সুস্থ চিন্তা করা উচিত, বাস্তবায়ন করা। এটা ভবিষ্যতেও যদি কেউ করে, আমরা এইগুলো সুবিবেচনার দাবি রাখি এবং আমরা নিজেরাও এই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে চিন্তা করব যে মানুষের মানে সাধারণ মানুষের আমাদের ভূমিকাটা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এবং কতটুকু থাকবে একটা অত্যাচার, অবিচার, অন্যায়কে কোনোভাবে যাতে প্রশ্রয় দেওয়া হয়, সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা আসলে স্বাস্থ্য খাতকে একটি মানে দলীয় মুক্ত,
অথবা দলীয় লেজুর বৃত্তিমুক্ত, হ্যাঁ জি, এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে দিচ্ছে যেখানে পেশাদারিত্বরা যেন প্রাধান্য পায়। নতুন সরকার যারা আসবে, আপনারা আসেন বা যারাই আসে, তারা যেন এই বিষয়গুলোকে প্রাধান্য দেয়, সেটা আমরা প্রত্যাশা করি। এবং স্বাস্থ্যখাতে এগিয়ে নেওয়ার জন্য এর বিকল্প আসলে কিছু হতে পারে বলে আমরা মনে করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আবু মনসুর সাখাওয়াত হাসান, ডাক্তার জীবন। আপনি আসলে এলাকায় পরিচিত ডাক্তার জীবন নামে, কষ্ট করে এসেছেন এবং আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে আপনার মুখ থেকে অনেকগুলো অঙ্গীকার আমরা পেয়েছি। আমরা মনে করি যে এই কালচারটাকে যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাত নতুন একটি আলোর পথ পাবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য খাত নিয়ে যারা কাজ করছেন, এরকম যারা সংসদ পদপ্রার্থী হবেন বা হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা হাজির হব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।